তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের আমরা এলপিপি যেটাকে আমরা বলি রৈখিক প্রোগ্রাম বিধি বা লিনিয়ার প্রোগ্রামিং, তো সেই টপিকটা নিয়ে আলোচনা করব। কারণ এইখানটায় দেখো আমাদের যে 5 মার্কসের একটা কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের এলপিপি দুটো কোশ্চেন দেওয়া থাকে, একটা করতে হয়। তাই জন্য এটাকে আমরা বলতে পারি একটা শিওর 5 মার্কসের কোশ্চেন, যেখানটায় তুমি টাইপটা জানতে পেরে গেলে এই 5 মার্কসের দুটো প্রশ্ন দেবে, একটি করতে হবে, সেটা আমরা করতে পারবো। তো এখানটায় দু ধরনের প্রশ্ন হয়, একটা হলো প্রোগ্রাম বিধি গঠন করতে দেয়, আর একটা হলো তার সমাধান করতে দেয়। ঠিক আছে, নর্মালি দুটো আলাদা আলাদা দেয়। অনেক সময় রৈখিক প্রোগ্রাম বিধি কোশ্চেনের সঙ্গে গঠন করে সমাধান করতে হয়। তো যাই হোক, এই দুটো একসাথে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আলাদা আলাদা দেয় সেক্ষেত্রেও করতে পারবে, দুটো যদি একসাথে কোনো একটা চেয়ে নেয় তাহলে সেক্ষেত্রেও করতে পারবো। তো আমি ডাইরেক্ট তোমাদের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর কোশ্চেন থেকে আমি তোমাদেরকে এমন কিছু কোশ্চেন দেখিয়ে দিচ্ছি যেখানে কীভাবে রৈখিক প্রোগ্রাম বিধি, দেখো সমস্যা, এই যেমন এই কোশ্চেনটার একটি রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যারূপে প্রকাশ করতে বলেছে, সেটাও হয়ে যাবে, এবং লেখচিত্রের সাহায্যে সেটাকে সমাধানও করতে বলেছে, সেটাও হয়ে যাবে। তো দুটো এখানটায় হয়ে যাবে, তাই জন্য আমি কোশ্চেনটাকে নিয়েছি। তো প্রথমে কোশ্চেনটাকে একটু ভালো করে দেখো, একটু বড় করে দিলাম কোশ্চেনটাকে। দেখো কি বলছে, একটি সংস্থায়, ঠিক আছে, কম করে 150 কেজি ওজনের একটি দ্রব্য উৎপাদন করতে এ ও বি দুই প্রকার কাঁচামাল মেশাতে হবে। তাহলে একটা দ্রব্য উৎপাদন করতে এখানে কি কি কাঁচামাল লাগে? এ ও বি, এই দুই প্রকার র মেটেরিয়ালস বা কাঁচামাল আমার লাগছে। এবার বলছে 1 একক কাঁচামাল এর ওজন 5 কেজি এবং বি এর ওজন হলো 10 কেজি। তো এই যে ইনফরমেশানগুলো পাচ্ছি, সেই ইনফরমেশানগুলোকে তুমি ছোটো ছোটো করে নোট করে রাখতে পারো যে এটা এ আর বি, এই দুই প্রকার হলো কাঁচামাল। তাহলে 1 একক 1 ইউনিটের ওজন এখানে কত বলে দিয়েছে? 5 কেজি, এটা বলে দিয়েছে 10 কেজি। এগুলো আমার ইনফরমেশানটা গ্যাদার করার জন্য আমি একটা রাফে এটাকে করে নিতে পারি। এবারে 1 ইউনিট এর কাঁচা মূল্য কত বলে দিয়েছে? দেখো কাঁচামালের মূল্য হলো 2 টাকা এবং 1 ইউনিট বি এর জন্য 8 টাকা। তাহলে এটা হলো দাম, 1 ইউনিটের দাম, তাহলে 2 টাকা, এটা কত হয়ে গেল? 8 টাকা। ঠিক আছে, তাহলে ইনফরমেশনটা পেলাম। এবার বলছে দ্রব্যটি তৈরি করতে 20 এককের বেশি কাঁচামাল এ লাগবে না। তাহলে 20 এককের বেশি লাগবে না মানে হলো 20 এককের লেস ইকুয়ালস টু 20 ইউনিট, এবং কমপক্ষে 14 একক কাঁচামাল ব্যবহার করতেই হবে। কমপক্ষে মানে অ্যাটলিস্ট, সেটা হলো গেটার ইকুয়ালস টু 14, অ্যাটলিস্ট আমরা 14 ইউনিট ব্যবহার করব। তাহলে এইটা দেওয়া রয়েছে। এবার বলে যে কী পরিমাণে এ ও বি এই কাঁচামাল দুটো মিশ্রিত করবে। তাহলে এই যেই কথাটা এলো না, কী পরিমাণে মিশ্রিত করবে, তাহলে কী পরিমাণে তখন আমরা ধরে নেব, ধরি এই যে তোমার হলো এ কাঁচামালটা আমরা ধরবো এক্স একক নিচ্ছি, ঠিক আছে, আর বি কাঁচামালটাকে আমরা ওয়াই একক নিচ্ছি। তোমরা এগুলোকে ভালো করে ধরে ধরে লিখবে পুরোটা, যে ধরি এক্স একক এ কাঁচামাল এবং ওয়াই একক বি কাঁচামালের প্রয়োজন হয়। তো আমি সেটাকে তোমাদের বোঝানোর জন্য শর্টে আমি এখানটায় এরকমভাবে লিখছি। তাহলে এক্স একক আমি এ নিচ্ছি, ওয়াই একক আমি বি নিচ্ছি। এবার কি বলে দিয়েছে? দুজনের মোট ওজন কত বলে দিয়েছে দেখো। এবার কম করে 150 কেজি ওজনের একটি দ্রব্য উৎপাদন করতে হবে। তাহলে 150 কেজি ওজনের দ্রব্য উৎপাদন করতে কত কেজি লাগছে? তাহলে দেখো 5 কেজি এ আর 5 কেজি বি, তুমি কতটা এ নিয়েছিল? এক্স একক এ নিয়েছিলে। তাহলে মোট ওজনের ক্ষেত্রে তাহলে এক্স একক এ নিয়েছো, ঠিক আছে, ভালো করে বোঝো, এক্স একক এ নিয়েছো, প্রতি এককের ওজন হলো 5 কেজি, তাহলে এক্স এককের ওজন কত? 5x কেজি। সেমভাবে ওয়াই একক বি নিয়েছি, তাহলে 1 একক বি এর ওজন কত? 10 কেজি, তাহলে এখানে কত হয়ে গেল? এটার ওজন কত? 10 ওয়াই। এবার আমার কাঁচামালটার জন্য কি বলেছে? কম করে 150 কেজি, কম করে মানে হলো গেটার ইকুয়ালস টু 150 হয়ে যাবে। তাহলে এই একটা ইকুয়েশন পেয়ে গেলে। এটা কি পেলে? ওজনের ক্ষেত্রে, ওজনের জন্য আমরা এই একটা তোমার ইকুয়েশন পেয়ে গেলাম। এবার কি বলেছে? এখানটায় বলে দিয়েছে যে এই যে আরেকটা ইকুয়েশন আমার এখানটায় গঠন করতে হবে। দেখো এখানটায় বলে দিয়েছে আমার এ 14 এককের বেশি লাগবে না। তার মানে এখানটায় হয়ে গেল কি? এক্স লেস ইকুয়ালস টু 20 হয়ে গেল, ওয়াই গেটার ইকুয়ালস টু কত হয়ে গেল? 14। এই দুটো আমরা এখান থেকেই পেয়ে গেছিলাম। আরেকটা কি বলেছে? কত খরচ হয়, কারণ আমরা অঙ্কটা কি বের করতে বলেছে? এই যে দাম, এই যে বলেছে না মিশ্রিত করে 1 একক উৎপাদন করতে দাম সবচেয়ে কম হবে। তাহলে কি বলেছে? কম হওয়ার কথা। আগে মোট খরচটা তুমি বের করো, মোট খরচ, ঠিক আছে, মোট খরচ আমরা কি করে বের করবো? এই যে এই লাইনটা দিয়ে দিয়েছে, 1 একক এ ও বি কাঁচামালের মূল্য দেখো 2 টাকা 8 টাকা। তাহলে এক্স এককের জন্য হলো 2x টাকা আর ওয়াই এককের জন্য হলো 8y টাকা। এটা হলো তোমার মোট খরচ। এবার যদি বাধা গোষ্ঠীটাকে
হ্যাঁ তোমার হলো তৈরি করো। তাহলে কীরকমভাবে লিখবে, তাহলে এরকম লিখতে হবে সমস্যাটি হলো, ঠিক আছে, সমস্যাটি হলো, সমস্যাটাকে আমরা জেড ধরি, তাহলে যেটার মান বের করতে বলেছে 2x + 8y, এটাকে কি করব, অবম করব, মানে কম, কম বললে অবম, বেশি বললে চরম। তাহলে অবম করো। তাহলে যেখানে যেখানে বাধা গোষ্ঠীটা আমরা লিখব, যেখানে বাধা গোষ্ঠী হলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটা ইকুয়েশন এসছে, সেটা হলো 5x + 10y > 150, x <= 20, y > 14। এটা লেখার পরে নিচে লিখে দেবে যে x, y > 0, কখন এটার মানটা <0 হয় না, তাহলে <= 0। তাহলে এতটুকুনি অনেক সময় করতে দেয়, যেটা হলো এই যে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যারূপে প্রকাশ করা। তাহলে এতটা করা মানে হলো রৈখিক প্রোগ্রামবিধি আকারে সেটাকে প্রকাশ করা। এবারে আমরা যেটা করব সেটা কি না, এই যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তাহলে লেখচিত্রের সাহায্যে সমাধানের জন্য আমাদের এই ইকুয়েশন তিনটেকে কাজে লাগাতে হবে। তাহলে কী ইকুয়েশন এখানটায় দিয়েছে 5x + 10y = 150। তাহলে এইটাকে আমরা যদি x/a + y/b = 1 এই আকারে, মানে তোমার ছেদিতাংশ আকারে সাজিয়ে নিই, তাহলে x 5 30 আর হলো y 15 = 1। তাহলে এই একটা পেলাম, আর একটা পেয়েছি x = 20 আর y = 14। তাহলে এই তিনটে আমরা সরলরেখা পেয়েছি। এই সরলরেখা দিয়ে তাহলে এখানে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। তাহলে এরকমভাবে তোমরা একটা গ্রাফ আঁকবে, যেটা এদিকে দিয়ে দেবে x, এদিকে হয়ে গেল তাহলে কি x ড্যাশ, এটা হয়ে গেল y, এটা হয়ে গেল তোমার y ড্যাশ। এবারে তোমার এখানে বুঝতেই পারছো যে বড় বড় করে সংখ্যা দিয়েছে, তাহলে সেই হিসাবে তুমি বড় বড় করে সেই সংখ্যাটাকে নিয়ে নিতে পারো। তাহলে এখানে আমি ধরো নিচ্ছি 5, 10, 15, এটা 14 আছে, যখন 14 একটা আছে ওটা হয়ে যাবে 5, 10, 15, 20, 25, 30, ব্যাস। এটা আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি 5, ঠিক আছে, 10, 15, 20, 25, 30 এরকমভাবে লিখে দিলাম। আর তোমার ওয়াইয়ের মানটাকে দেখো, ওয়াইয়ের মান ম্যাক্সিমাম 15 আছে, 14 আছে, তাই জন্য ওয়াইগুলোকে আমি এক এক করে লিখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি এটাকে জুম করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আমি এতটা নিয়ে নিলাম, ঠিক আছে। এর কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হলো, আমরা সবগুলো লিখছি না, এটা 1, এটা 1, এটা 2, তাহলে এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে এখানে 14 লিখছি, তার উপরে 15 লিখলাম, ঠিক আছে। এইটা এবারে তোমায় তাহলে এই যে প্রথম ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, এই যে 30 আর 15 থেকে যাচ্ছে, তাহলে x এর 30, y এর 15, তাহলে সেই জায়গা থেকে ক্রস করবে। তাহলে x এর 30 আর y 15 থেকে তোমরা কি করবে, একটা স্ট্রেট লাইন টেনে দেবে। এই যে 15, এই যে হলো 30, তাহলে আমি এরকমভাবে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, ঠিক আছে। একটু টেরা ব্যাকা হবে কারণ হাত দিয়ে আঁকা হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল। আর একটা কী দেওয়া রয়েছে, আর একটা দেখো x = 20 আছে, তাহলে x = 20, মানে এই যে 20 এখান থেকে দাগটা টেনে দাও, এই যে x = 20 এর ওপর দিয়ে চলে গেল, x = 20। আর কি বলে দিয়েছে, y = 14, y = 14 মানে এখান থেকে দাগটা যাচ্ছে, এই এরকমভাবে দাগটা গেল। এবার তোমাকে দেখতে হবে এখানে x = 20টা কী বলে দিয়েছিল, দেখো x = 20 বলেছিল লেস ইকুয়ালস টু, ঠিক আছে, লেস ইকুয়ালস টু। তাহলে লেস ইকুয়ালস টু মানে তোমার এই যে এটার অ্যারো এই ভেতরের দিকে থাকে, ইনওয়ার্ড থাকবে, ইনওয়ার্ড থাকবে। এই যে y > 14 ছিল, তাহলে y এর যেটা এই মানটা কোন দিকে রয়েছে, বাইরের দিকে, y 14টা, তাহলে এটা হলো বাইরের দিকে, ঠিক আছে। এটা কারণ আমাকে কার্যকর অঞ্চল আগে জানতে হবে। আর এটা কি বলেছিল, > 150, তাহলে এটা হলো বাইরের দিকে। তাহলে আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াচ্ছে, এটা যদি ওয়াই অ্যাক্সিসটাকে আমি একটু এক্সটেন্ড করে দিই, তাহলে এটাকেও যদি একটু এক্সটেন্ড করে দিই, তাহলে তোমাদের যে জায়গাটা আমরা যদি দেখাতে চাই, তাহলে সেই জায়গাটা হলো এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলগুলো, ঠিক আছে। কার্যকর অঞ্চল হলো এই জায়গাটা, এই যে জায়গাটা আমরা ইয়েলো করে দিলাম, এইটা হলো তোমার কার্যকর অঞ্চল। তাহলে এইখানটায় কার্যকর অঞ্চলের জন্য তোমার কি কি পয়েন্ট পাচ্ছ সেইটাকে আগে লক্ষ্য করো। তাহলে এখানে যে পয়েন্টগুলো পাচ্ছি, সেখানে এই একটা পয়েন্ট, ঠিক আছে, এই যে এই একটা পয়েন্ট, ঠিক আছে, যেটাকে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটা কত পেয়েছো, 15, 0,15 একটা পয়েন্ট, ধরো এটার নাম দিলাম এ। এই একটা পয়েন্ট যেখানে দুটো ছেদ করেছে, এটার নাম দিলাম আমরা তাহলে বি, ঠিক আছে। ভালো করে দেখো, আর একটু জুম করে দেখাই, দেখো দেখতে সুবিধা হবে।
তাহলে এইটা বি, এই যে এই পয়েন্টটা বি, তাহলে এইটা আমি জানি না ছেদবিন্দুটা, আমরা বের করব ছেদবিন্দুটা। ঠিক আছে, এই একটা পয়েন্ট পাচ্ছি সি। ঠিক আছে, তাহলে এই তিনটে পয়েন্ট আমার জানার দরকার আছে। এইটা আমরা জানি যে 20 আর 14 ছেদ করেছে, তাহলে এক্সের 20, ওয়াই এর হয়ে গেল 14। এবারে এইটা যে লাইনটাকে এই ওয়াই ইকুয়ালস টু 14টা ছেদ করেছে, তাহলে এখানে ওয়াইয়ের মানটা আমরা 14 পেয়ে যাচ্ছি। তাহলে এক্সের মান কী হবে সেটা আমরা বের করে নিই। ইকুয়েশান ছিল 5x + 10y = 150। সেখানে ওয়াই ইকুয়ালস টু 14 বসিয়ে দাও, তাহলে ওয়াই ইকুয়ালস টু 14 বসালে 140 হয়ে যাচ্ছে। তাহলে ওদিকে গেলে 10, 5 × 10, তাহলে এটা 2,14। তাহলে এখানে তুমি কি কি পেলে? এই মানগুলো পেলে। এবার এইটার জন্য তোমায় কি করতে হবে? মান বের করতে হবে। তাহলে এখানে তিনটে জায়গা পেয়েছি, এ বি সি। তাহলে তুমি কি লিখবে? এরকমভাবে আমরা ছকটা করে নেব যে এখানে বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক আর এখানে হলো জেড এর মান। জেড ইকুয়ালস টু কী দেওয়ার ছিল? জেড ইকুয়ালস টু ছিল 2x + 8y মনে হয়, হ্যাঁ 2x + 8y। তাহলে জেড ইকুয়ালস টু আমরা এখানে পেয়ে যাচ্ছি 2x + 8y। তাহলে এবার জাস্ট মানগুলো বসাও। প্রথম পয়েন্টটা বসাও। প্রথম পয়েন্টটা আমরা ধরেছি ধরো এ কত পেয়েছি দেখো, এ পেয়েছি 0,15। তাহলে তাহলে এখানে লিখছো 0,15। তাহলে এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 15, 8 15 120, তাহলে 120 পেলে। ঠিক আছে, তারপরে কত আছে? বি এর মান আমরা কত পেয়েছি? 2,14 পেয়েছি। ঠিক আছে, বি এর মান তাহলে 2,14 লিখে দাও। 2,14। তাহলে জেড ইকুয়ালস টু 2 বসালে 2 × 4, আর এখানে 14 × 8, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে? 112 নাকি? 112 মনে হয়, হ্যাঁ 112। তাহলে 112, তাহলে হয়ে গেল 116 আমরা পেলাম। ওকে, আর আমরা পাচ্ছি সি এর মানটা এখানে কত পেয়েছি দেখো? 20, 14। তাহলে এখানে লেখো 20, 14। তাহলে 20 বসালে 20 × 2 = 40, আর 14, 8 14 112। তাহলে 4 × 5 152। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছিল? অবম মান, মানে মিনিমাম ভ্যালু, অবম মান। তাহলে এটার মধ্যে সবথেকে লিস্ট ভ্যালু কিসে এলো? 116-র জন্য। তাহলে এই যে কোন বিন্দুর জন্য সবথেকে লিস্ট ভ্যালু এলো? তাহলে 2,14-র জন্য আমাদের লিস্ট ভ্যালু এসছে। তাহলে এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে জেডকে অবম করতে, ঠিক আছে, মিনিমাম করতে, তাহলে এক্সের মান হয়ে গেল 2, ওয়াইয়ের মান হয়ে গেল 14। এবার তাহলে মানে কত কত মিশিয়েছিলাম? তাহলে এক্স ইউনিট, এক্সটাকে, এই যে এক্সটাকে, তাহলে এই যে এক্স একক, তাহলে তোমার হয়ে গেল 2, আর ওয়াই একক হয়ে গেল যেটা হলো 14। তাহলে এ 2 একক না হয়েছিল, বি 14 একক না হলো। এইভাবে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করি। একদম সিম্পল প্রসেস, যেটা তুমি করবে সেই ধরনের জিনিসগুলো দেখো। এখানেও আমি কেলগসের একটা অঙ্ক নিয়েছি, কেলগসের অঙ্কটাও খুব ভালো একটা অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্কগুলো সবকটাই একই। এটাকে আমি ধরো তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি, জাস্ট কোশ্চেনটা ভালো করে পড়বে, তাহলেই দেখবে অঙ্কগুলো করতে সুবিধা হবে। হ্যাঁ, এখানেও দেখো হবে ন্যূনতম দানাংশ দুটো, ন্যূনতম ব্যয় নির্ণয় করা। তাহলে ন্যূনতম ব্যয় নির্ণয় করতে বলেছে। অনেকে বুঝতে পারে না কত দূর করব, পুরোটা সমাধান করে দেবো না পুরোটা সমাধান করব না। এখানে জিজ্ঞাসা করেছে ন্যূনতম ব্যয় নির্ণয় করো, তাহলে ব্যয় নির্ণয় করতে বলছে মানে ব্যয়ের মানটা বের করতে বলছে, তার মানে তোমাকে এখানে সমাধান করতেই হবে। ঠিক আছে, তাহলে সমাধান করতে হবে। তাহলে কি বলেছে? কেলগস এক প্রকার নতুন দানা শস্য যা চাল ও ভুসির মিশ্রণ। এর মধ্যে কম করে 88 গ্রাম প্রোটিন এবং কম করে 36 মিলিগ্রাম লোহা থাকে। তাহলে প্রতি কেজি ভুসির মধ্যে 80 গ্রাম প্রোটিন আর 40 গ্রাম মানে মিলিগ্রাম তোমার এখানে কি থাকছে? লোহা রয়েছে। প্রতি কিলোগ্রাম চালের মধ্যে 100 গ্রাম প্রোটিন থাকছে আর 30 মিলিগ্রাম লোহা থাকছে। তাহলে যদি প্রতি কিলোগ্রাম ভুসির দাম 5 টাকা আর প্রতি কিলোগ্রাম চালের দাম 4 টাকা হয়, তাহলে নতুন দানা শস্য উৎপাদনে ন্যূনতম আমাকে ব্যয়, ন্যূনতম, তাহলে এখানেও দেখো ব্যয় আমাদের কি বের করতে বলেছে? ন্যূনতম বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কি দুটো জিনিস আছে? একটা হলো চাল আছে, আর একটা কি রয়েছে? ভুসি আছে, তাই না? দুটো জিনিস নিয়ে নিলাম। তাহলে চাল, তাহলে আমরা চাল কতটা নিয়েছি? ধরো চাল আমরা ধরে নিচ্ছি x কেজি নিচ্ছি, আর কি রয়েছে? ভুসি, তাই না? ভুসি আমরা কত নিলাম? y কেজি ধরে নিলাম। ঠিক আছে, এবারে দেখো জিনিসগুলো কি চালের ক্ষেত্রে এখানে কি দরকার লাগে? একটা কি বলেছে? প্রোটিন, আর একটা হলো তোমার হলো লোহা। তাহলে এখানে হলো প্রোটিন, হ্যাঁ, এটা কি না ছক করা নিজের জন্য। এটা আরেকটা কি দিয়েছে? লোহা। তাহলে দেখো কতটা প্রোটিন কতটা লোহা লাগছে। তাহলে প্রোটিন চালের জন্য কতটা প্রোটিন লাগছে? তাহলে চালের জন্য দেখো এখানটায় প্রোটিন আর লোহা যেটা দিয়েছে, চাল এখানে কি বলেছে? কম করে 88 গ্রাম প্রোটিন থাকছে,
ঠিক আছে, আর কম করে এই যে মিশ্রণটা এটা থাকছে। এবারে দেখো প্রতি কেজি ভুসির মধ্যে 80 গ্রাম প্রোটিন, 40 মিলিগ্রাম লোহা। ভুসিতে তাহলে 80 গ্রাম প্রোটিন হয়ে গেল, আর 40 মিলিগ্রাম হলো লোহা। আর চালের মধ্যে হলো 100 গ্রাম প্রোটিন বলে দিয়েছে এই যে, আর 30 মিলিগ্রাম লোহা। দেখো আমার ইকুয়েশনটা সাজানো হয়ে গেল। ঠিক আছে, এবারে তার মানে এবার প্রথম লাইনটার পরেরটা দেখো, এর মধ্যে বলেছে কম করে 88 গ্রাম প্রোটিন লাগে। তাহলে এই প্রোটিন কম করে মানে গ্রেটার ইকুয়ালস টু 88 গ্রাম আমার লাগবেই। আর এইখানটায় 36 মিলিগ্রাম আয়রনের দরকার করছে, কম করে মানে গ্রেটার ইকুয়ালস টু 36, এটা দরকার লাগে। আর দাম কত বলে দিয়েছে, তাহলে দাম এখানটায় বলে দিয়েছে দেখো, প্রতি কেজি ভুসির দাম হলো এখানটায় বলে দিয়েছে 5 টাকা, আর চালের দাম হলো 4 টাকা করে। ব্যাস এইখানটা দেখে দেখে তুমি এবার ইকুয়েশনগুলো তৈরি করো, কথায় লিখবে। তাহলে সমীকরণগুলোকে, তাহলে এখানে কি জেড এর মান কত হবে, জেড ইকুয়ালস টু তাহলে হয়ে গেল 4x + 5y। ঠিক আছে, তাহলে একে অবম করতে। ঠিক আছে, এই যে জিনিসটা আমি এখানে বোঝালাম, এটা তোমরা এখানে লিখে ইকুয়েশনগুলো ফর্ম করো, তারপর আমি যেটা ফর্মটা লিখছি এটা অবম করতে করবে। আগেরটা করে দিয়েছি বলে এটা আর করলাম না। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে অবম করতে, তাহলে বাধা গোষ্ঠী কী হবে, এই যে কথাটা এরকমই হবে যে আমরা লিখেছিলাম যে যেখানে বাধা গোষ্ঠী হলো, তাহলে এই কথাটা এখানটাও সেমভাবে লিখবো। তাহলে এখানে লিখবো যেখানে বাধা গোষ্ঠী হলো, তাহলে যেখানে বাধা গোষ্ঠী হলো, তাহলে বাধা গোষ্ঠী কী হচ্ছে, প্রথমে প্রোটিনের গল্প দাও, তাহলে 100, তাহলে 100x + 80y গ্রেটার ইকুয়ালস টু 88। তাহলে ইকুয়েশন কত ইজিলি ফর্ম করা যাচ্ছে দেখো। তাহলে এখানে কি বলে দিয়েছে 30x + 40y গ্রেটার ইকুয়ালস টু 36 হয়ে গেল। আর কি, আর হলো সবসময় আমি বলেছি যে এক্স আর ওয়াইটা গ্রেটার ইকুয়ালস টু 0 দেবে। তাহলে এই হয়ে গেল তোমার বাধা গোষ্ঠী। এবার তোমায় কী করতে হবে, এটাকে সমাধান করতে হবে। এখানে সমাধান করে তোমায় মান বের করতে হবে। এবার ধরো তুমি এটা সলিউশন করছো, এবার এখানে দেখো এখানে কেন আমি এই সলিউশনটা করে দিচ্ছি। দেখো সলিউশনটা করে দেওয়ার একটা কারণ হলো এই যে ইকুয়েশনটা দিয়েছে, এটা দেখো তোমার এক্স বাই কী হয়ে যাবে 88/100, ওয়াই বাই তোমার 88/80 ইকুয়ালস টু 1 যদি আমি ছেদিতাংশ আকারে নিয়ে আসি। সেমভাবে এটা কি হয়ে গেল এক্স ইকুয়ালস টু 36/30 প্লাস ওয়াই ইকুয়ালস টু 40/36 ইকুয়ালস টু 1। এইগুলোর ক্ষেত্রে কি করবে না, এগুলোকে ভাগ না করে পয়েন্টে আনার চেষ্টা করবে, তাহলে তোমার অনেকটা সুবিধা হবে। কি সুবিধা হবে দেখো, এইটাকে আমরা কি বলতে পারি এক্স বাই, এটা ধরো তুমি এখানে 80 আছে, তাহলে 80 দিয়ে এটাকে ছোট্ট করে কেটে নাও নিজের মতন করে 11। তাহলে জিনিসটা কি হয়ে গেল, এটা তোমার হয়ে গেল এই যে এখানে 100 আছে না, তাহলে একটার আগে পয়েন্ট চলে যাচ্ছে। ঠিক আছে, 100 আছে না তোমার, একটার আগে পয়েন্ট চলে যাচ্ছে। তাহলে এইটাকে দেখো 88 যদি 100 করি প্লাস ওয়াই, এটা কি আছে তাহলে 11/10 হয়ে গেল, তাই না, 11/10 হয়ে গেল। তাহলে এই জায়গাগুলোকে আমাকে নিজেদেরকে বুঝতে হবে যে আমি কিভাবে ওই মানটাকে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমার কি হবে না, অঙ্কতে করতে অনেকটা সুবিধা হয়, হ্যাঁ অনেকটা সুবিধা হয়। তাহলে এখানটায় যদি ইকুয়ালস টু 1 দাও, ঠিক আছে, এবার দেখো দুটোর নিচটা কিন্তু একই নয়, তাহলে দুটোর নিচ এক করতে হলে কী হবে বলো তো, তোমার এখানে 100 আছে, এখানে 10 আছে, তাহলে তুমি প্রথমে এখান থেকে এটা কাজ করে পয়েন্টটাকে আউট করে দিতে পারো। হ্যাঁ, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে যে কোন জায়গায় কি করব সেই জায়গাগুলোকে ভেবে রাখতে পারে। যেমন এটা কত আসছে, তাহলে এটা এক্স বাই, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 0.88, আর এটা হয়ে গেল ওয়াই 1.1 ইকুয়ালস টু 1 হয়ে গেল, তাই না। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এরকমভাবে লিখতেই পারি। সেমভাবে এটাকে যদি কেটে তুমি ছোট করো, তাহলে এক্স বাই 3 12 36/10 ওয়াই 4 দিয়ে কেটে দাও, হ্যাঁ 4 10 40 4 9 36 ইকুয়ালস টু 1। এবার এটাকেও পয়েন্টে নিয়ে নাও, তাহলে এক্স বাই 1.2 আর প্লাস ওয়াই, এটা 9 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে 9কে 9 10 9কে 9 1.1 এর সামথিং আসবে। যা আসবে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাকে কী করব না, অ্যাপ্রক্সিমেটলি তুমি এর মানটাকে, যদিও বা এটাকে একটু উল্টো লিখেছি, এটা 36/40 হবে। ঠিক আছে, 36/40 হবে। ঠিক আছে, তাহলে 36/40 হলে এটা 9/10 হবে, তাহলে তো সুবিধাই হয়ে গেল। এটা একটু ভুল করেছি, 9/10 হবে, তাহলে এটা হয়ে গেল 0.9 ইকুয়ালস টু 1। তাহলে দেখো পয়েন্টে মানগুলো পেয়ে গেলে, তাহলে এবার তোমার গ্রাফটাকে আঁকতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এবার তুমি এটাকে ইজিলি তুমি এই গ্রাফটাকে এঁকে দিতে পারবে। তাহলে এখানটায় তুমি এবার গ্রাফটাকে যদি ড্র করো, তাহলে পয়েন্টগুলোকে নেবে, এই যে 0.88
হ্যাঁ সেই জিনিসটাকে, হ্যাঁ যেটাকে নিয়ে আসছো 0.88, তাহলে 88-এর কাছাকাছি সেরকম একটা আমার পয়েন্টের দরকার, যে পুরোই আমাকে ডেসিমাল দেখাতে হবে সেটা নয়। তুমি ধরো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা দেখালে, আর এখানে ধরো দুটো পয়েন্ট দেখালে, তো কিছু না দেখিয়ে ধরো আমি এটাকে দেখাচ্ছি 0.88,0 এইটার জন্য, আর এখানটায় ধরো দেখাচ্ছি, এখানটায় দেখালাম 1.1, তাহলে এখানটা হয়ে গেলো 0,1.1, আমি এরকম দেখালাম। তাহলে এখানে যে লাইনটা আমি এরকমভাবে ড্র করে দিলাম, এটা এখানে চলে গেল, তাহলে এটা কোন স্ট্রেট লাইনটা, এইটাকে। আর সেমভাবে এইটাকে এক্স কি বলেছে, এই যে 1.2, তাহলে 0.8-এর থেকে বড়, তাহলে এটাকে 1.2,0 করে দিলাম, আর 0.9 আমি তাহলে এখানে করলাম 0.9, তাহলে 0.9, 0,0.9, তাহলে এটা তোমার ইকুয়েশন স্ট্রেট লাইনটা এরকম যাবে, এই চলে গেল। এবার তোমাকে দেখতে হবে যে অ্যারো দুটো কোনতে, দুটোই গ্রেটার দেন বাইরের দিকে রয়েছে, তাহলে বাইরের দিকে যদি থাকে তাহলে দুটোই অ্যারো বাইরের দিকে রয়েছে, তার মানে এখানটায় এটাও বাইরের দিকে আর এটাও বাইরের দিকে, তাই না, সব বাইরের দিকে। তাহলে এখানে তোমার যদি কার্যকর অঞ্চল আমাকে বের করতে পারে, তাহলে কার্যকর অঞ্চল কিন্তু এদিক থেকে শুরু হবে, এই যে এই পুরো পোর্শনটা তোমার কার্যকর অঞ্চলের মধ্যে পড়বে, এই যে পুরো পোর্শনটা, এই যে জায়গাগুলোকে আমি কি করে দিচ্ছি, ইয়েলো করে দিচ্ছি, তাই না। তাহলে এই জিনিসগুলোকে আমরা দেখো, এই পুরো অঞ্চল এর এই জায়গাগুলো, এইটা হলো তোমার কার্যকর অঞ্চল, এই পুরো পোর্শনটা। তাহলে এখানে নিচের পয়েন্টগুলো কোন কোনগুলো লাগবে, এই যে এই পয়েন্টটা লাগবে, দেখো এই যে এই পয়েন্টটা লাগবে, এই যে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটাকে এ, মানে এই যে 0,1.1, তাহলে এটাকে বি ধরলাম, আর এটা সি, এই যে 1.2,0, তাহলে তোমায় বি করতে হবে, মানে এই দুটোকে সলভ করতে হবে। তাহলে এই দুটোকে সলভ করবে, তোমরা সলভ করে এখানে বি এর মান বের করবে, তাহলে সেমভাবে ছক করবে, এই যে এখানে হলো বিন্দু আর এখানে হলো জেড এর মান, তাহলে ওই আগেরটার মতন এ এর মান বসাও, বি এর মান বসাও, সি এর মান বসাও, দেখো কোনটার জন্য লেস দ্যান আসছে সেটা, ঠিক আছে। এই দুটো অঙ্ক ভালো করে করবে। আর একটা তোমাদের জন্য দিয়েছি, এইটা তোমাদের উদাহরণেও রয়েছে আর বই থেকেও আমি দিয়েছি, এই যে ট্রাকের অঙ্কটা, একটু ট্রাকের অঙ্কটা দেখবে, ঠিক আছে, ট্রাকের অঙ্ক, তারপরে হলো প্রোটিনের অঙ্ক, এই দুটো তিনটে অঙ্ক তোমরা এখান দিয়ে দেখে নেবে। আর একটা হলো লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে, এই যে শুধু তোমাকে এইটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে যদি লেখচিত্রের সাহায্যে সমাধান থাকে, তাহলে তোমাদেরকে এই যে ইকুয়েশনগুলো দিয়ে তোমাকে তৈরি করে দিতে হবে, যে ইকুয়েশনটা তৈরি করে দিয়ে সেখানে গ্রাফটা এঁকে দেবে, গ্রাফটা এঁকে দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে। যে এখানটা যেমন চেয়েছে যে যদি কোনো জায়গা বদ্ধ হয়, যেমন এইটা দেখো, তাহলে এইটা থেকে কি পাচ্ছ, এক্স 5, 9, 45, y/5 = 1, এটা হলো x/2 + y/2 = 1, তাহলে x = 4, তাহলে এটা পাচ্ছ। তাহলে এরকম 9, 5 ছেদ করছে, তাহলে 5, 9, ধরো এটা 0.5, ঠিক আছে, এটা হয়ে গেল 9,0, একটা হয়ে গেল 2, 2, তাহলে 2, 2 মানে এরকম জায়গা দিয়ে আছে, তাহলে 0,2, এটা হলো 2,0, আর কি দিয়েছে x = 4, তাহলে এদের মাঝখানে এরকম একটা জায়গা দিয়ে ধরছি এরকম, তাহলে এটা হলো 4,0, তাহলে এটা হলো x = 4। এবার দেখো এটা লেস ইকুয়ালস টু বলেছিল, তার মানে এটা নিচের দিকে হচ্ছে, এই অ্যারোগুলো দেবে, তাহলে এইটা কি বলেছিল, গ্রেটার ইকুয়ালস টু, তার মানে উপরের দিকে হচ্ছে, xy > 0 মানে এই দিকে রয়েছে, আর এই যে x = 4 লেস দ্যান বলেছিল মানে ভেতরের দিকে, তার মানে এই জায়গাটা হলো তোমার কার্যকর অঞ্চল, এই পুরো বক্সটা, এই ভেতরের অঞ্চলটা হলো তোমার কার্যকর অঞ্চল, এই জায়গাটা, এই যে ইয়েলো যেটা করা হলো এই কার্যকর অঞ্চল। তাহলে এখানে তোমার অনেক কটা বিন্দু লাগে, কোন কোন বিন্দুগুলো লাগে, এই একটা বিন্দু লাগে, দেখো এই যে এই বিন্দুটা লাগে, ধরো এ বললাম, এই বিন্দুটা লাগে, বি বললাম, এই বিন্দুটা লাগে, সি, এটাকে দিলাম ডি, তাহলে এটার জন্য ই। তাহলে এই সবকটার জন্য তোমাকে মান বের করে দেখতে হবে কোনটার জন্য মিনিমাম আসবে, কারণ এখানে কি জানতে চাইছে, অবম মান, তাহলে যেটার জন্য মিনিমাম আছে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই হলো তোমার এলপিপি, যেটা তোমাদের 5 নম্বরের আসবেই, এবং এই ধরনের একটা অঙ্ক দেবো, ওই ধরনের একটা, যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং কোনো যদি অসুবিধা সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।